আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বেক্সিমকোর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের তথ্য অনুসন্ধান শুরু করছে সিআইডি। জানিয়ে দিব চট্টগ্রামে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। আরও জানিয়ে দিব উপদেষ্টা নাহিদের সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের হাই কমিশনারের সাক্ষাৎ। এবং আরও জানিয়ে দেব পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আরও থাকছে বন্যায় কবলিত এখনো পানিবন্দী 7 লক্ষ পরিবার। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশ চলবে জনগণের কথাই বলছে কর্নেল ওলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। বেক্সিমকোর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের তথ্য অনুসন্ধান শুরু করছে সিআইডি। সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকোর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের তথ্য অনুসন্ধান শুরু করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। রোববার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে যে বেক্সিমকো গ্রুপ বিগত 15 বছরের 7টি ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করে বিদেশে টাকা পাচার করছে। এতে বলা হয়, বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে 21,681 কোটি, আইএফআইসি ব্যাংক থেকে 5,218 কোটি, ন্যাশনাল ব্যাংক থেকে 295 কোটি, সোনালী অগ্রণী এবং রূপালী ব্যাংক থেকে 5,671 কোটি এবং এবি ব্যাংক থেকে 605 কোটি টাকা সহ মোট 33,470 কোটি টাকা ঋণ গ্রহণ করছে। এছাড়া বেক্সিমকো গ্রুপ গত কয়েক বছরে বাজার থেকে 27,000 কোটি টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ রয়েছে। এতে আরো বলা হয়, সৌদি আরবের যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল বেশিরভাগ অর্থ বাংলাদেশ থেকে ওভার ইনভয়েসিং, অর্ডার ইনভয়েসিং এবং হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো গ্রুপ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে মানি লন্ডারিং এর আইন ও বিধি অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম শুরু করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সূত্র বাসস। চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক এনাম এবং আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদিকে পৃথক এক বিবৃতিতে সাংগঠনিক বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ কাউসার তালুকদার এবং একই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উপদেষ্টা নাহিদের সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের হাই কমিশনারের সাক্ষাৎ। ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদিরা সিম্পাসন এবং যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করছেন। রোববার সচিবালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে পৃথক বৈঠকে কূটনৈতিক বৃন্দ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার শুরুতে অন্তর্বর্তী সরকারের অভিনন্দন জানানোর কারণে অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান উপদেষ্টা। তিনি বলেন, এটি ছাত্র জনতার সরকার এবং এই সরকারের মূল লক্ষ্য নতুন বাংলাদেশকে পুনর্গঠন করা। এজন্য অস্ট্রেলিয়া সরকারকে সহযোগিতার প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের যুব সমাজ তথ্য প্রযুক্তিতে আগ্রহী এবং পারদর্শী। তিনি তথ্য প্রযুক্তি খাতে যুব সমাজকে অধিকতর দক্ষ করে গড়ে তুলতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন। পাশাপাশি সাইবার সিকিউরিটি বিষয়ে ট্রেনিং প্রদানের জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করেন। ডেপুটি হেড অব মিশন ক্লিংটন প্রবক্তাদের দুটি প্রকল্প এআই বেইড সলিউশন এবং সাবমেরিন কেবল এবং অস্ট্রেলিয়া সরকারের নতুন সংস্কার যার নাম কেবল কানেক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স সেন্টারের কথা উল্লেখ করে বলেন, এই দুটো প্রকল্প নিয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। এআই বেইন সলিউশন অনেকটা গুগল ট্রান্সফরমেশনের মতো, বিশেষ করে পার্বত্য অঞ্চলে আদিবাসীরা বিশেষ করে চাকমা মারমা তাদের মাতৃভাষায় কথা বলেও তা লিখিতভাবে স্ক্রিনে ভেসে উঠবে। এর দুটি প্রকল্পে একই সঙ্গে কাজ করার সম্মত হন উপদেষ্টা নাহিদ ইসলাম। ক্লিংটন প্রবক বাংলাদেশের সংবিধান
সংশোধনের বিষয় জানতে চান, এটা কি নির্বাচনে আগে হবে নাকি নির্বাচন সরকারের কাছে একটা রূপরেখা প্রণয়ন করা হবে? উত্তরে উপদেষ্টা বলেন, যেহেতু আমরা দেশকে পুনর্গঠন করতে চাই তাই সংবিধানের সংশোধন আবশ্যক। আমরা চাই জনগণের কথাই সংবিধানে উঠে আসুক। সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনে গণপরিষদের আহ্বান করে আমরা সংবিধানের সংশোধন করব। পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল আব্দুল জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, কোন অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। এর আগে পুলিশ সদর দপ্তর থেকে কোনো ব্যক্তির কাছ থেকে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে মঙ্গলবারের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়েছিল। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর দেশের বিভিন্ন থানায় হামলা, মামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলাবারুদ। তবে সেই সংখ্যাটা খুবই নগণ্য। বহু অস্ত্র বাইরে রয়ে গেছে। যেসব অস্ত্র এর আগে থেকে অনেকে কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কার্যক্রম সহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে বলে এরই মধ্যে একাধিকবার জানিয়ে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্যায় এখনো পানিবন্দী ৭ লাখ পরিবার। দক্ষিণ পূর্বাঞ্চলে পানি নেমে যাওয়ার পর থেকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করছে বন্যার্তরা। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে অনেকে নিজের বাড়ি ঠিক করার চেষ্টা করছেন। যাদের বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের অনেকে এখনো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এবং আত্মীয় স্বজনদের বাড়িতে রয়েছেন। রোববার নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৬ জন, শিশু ১২ জন। শুধু ফেনীতেই মারা গেছেন ২৩ জন। তবে এখন পর্যন্ত পানিবন্দী আছে প্রায় ৭,৫,০৫২টি পরিবার। গতকাল এই তথ্য নিশ্চিত করছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বন্যায় ৬৮টি উপজেলায় প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের পৌরসভা ৫০৪টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৩,৬৬,৪০২ জন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে ৩,৮৭০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে ৩,৫২,৯৪২ জন আশ্রয় নিয়েছেন। ৩৪,৫১৮টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে ৫১০টি মেডিকেল টিম চালু করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক এ আজম বলছেন, ক্ষতিগ্রস্ত নিরূপণ করে শীঘ্রই বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। বন্যা পরবর্তী পুনর্বাসনের প্রধান উপদেষ্টা নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। দেশ চলবে জনগণের কথাই বলছে কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আব্দুল অলি আহমেদ বীর বিক্রম বলছেন, এদেশের আর কোনো রাষ্ট্রের দাবিদারি চলবে না, দেশ চলবে জনগণের কথায়। শনিবার ১ সেপ্টেম্বর দিনব্যাপী লক্ষ্মীপুর শহর জামায়াতের বন্যার্তদের ত্রাণ কার্যক্রমে আয়োজন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত থেকে কথা বলেন তিনি। দীর্ঘ ৫০ বছর ধরে ভারতের কথা ও আওয়ামী লীগের কথা শুনতে হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছে এদেশের ছাত্র জনতা ও অপমান জনতা, যেটা পৃথিবীর কোন দেশে সম্ভব হয়নি বা হবেও না। এটি পৃথিবীর মধ্যে একটি নজিরবিহীন। তিনি আরো বলেন, ১৭ বছর ধরে এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা এখনো ভোট দিতে অপেক্ষা করছে। তাই এদেশের বিভিন্ন সেক্টরের সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। ছাত্র জনতা আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে তার দোসরা ও দালালরা এখন রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। পরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে এলডিপির চেয়ারম্যান এ সময় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি ফারুক হোসাইন নূর নবী প্রমুখ। এরপর সদর উপজেলা মান্দারি বাজারে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের পরিবারের সঙ্গে মত বিনিময় সভা করেন এলডিপির সভাপতি কর্নেল আব্দুল অলি আহমেদ সহ জামায়াতের নেতারা।